কালবৈশাখীতে লণ্ডভণ্ড মেহেরপুর, আহত অন্তত 11। লোকচক্ষুর আড়ালে সিলেটের এক সমৃদ্ধ জাদুঘর, রয়েছে মানুষ বিক্রির দলিল, স্বর্গের সিঁড়ি। স্ট্রোকে অচল শরীর, এক হাতে চলছে কালুর জীবন সংগ্রাম। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাই, আমি বাবলি ইয়াসমিন। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। মেহেরপুরে ৩০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো জেলায়। আহত হয়েছেন অন্তত 11 জন। শনিবার বিকেল থেকে মেহেরপুরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। সন্ধ্যার পর শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব, সঙ্গে বজ্রপাত ও মুষলধারে বৃষ্টি। ঝড়ের আঘাতে গাছপালা, কাঁচা ও টিনের ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়ে। ঝড়ের সময় শহরের ওয়াপদা মোড়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কের পাশের একটি টিনশেড দোকানের মানুষ আশ্রয় নিলে এক পর্যায়ে সেটি ভেঙে পড়ে। আহত হন অন্তত 10 জন। এছাড়া সদরের দফরপুর গ্রামে গাছ ভেঙে পড়ে আহত হয় এক স্কুল ছাত্র। এদিকে ঝড়ে আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাগানীরা। আবহাওয়া অফিস জানিয়েছে, মেহেরপুরে শনিবার সন্ধ্যায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে জেলা প্রশাসন। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন মেহেরপুর জেলার বেশ কিছু এলাকা। সদর উপজেলার উত্তর শালিকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের ভবানীপাড়া এলাকায়। গত রাত্রে যে কালবৈশাখী তাণ্ডব লীলা চালিয়েছে জেলার উপর দিয়ে, এই জেলায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তেমনি উঠতি ফসল এবং ব্যাপক ফলের বাগানের ক্ষতি সাধিত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে ঘরটি রয়েছে, এই ঘরটি কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। এটা একটি টিনের ঘর। শুধু এই ঘরটি নয়, এই গ্রামের প্রায় 10-15টি কাঁচা এবং আধা পাকা ঘর বাড়ি এভাবেই বিধ্বস্ত হয়েছে। আমার পাশে রয়েছে এই বাড়ির মালিক, আমি কথা বলবো তার সাথে। গতকালকে রাত 9টার দিকে হলো ঝড়ে আমাদের ঘর বাড়ি, টিনের ঘর মাসা বুড়ি গেছে, আবাদ পানি সব নষ্ট হয়ে গেছে। আমরা ঘরের নিচে খোলা আকাশের নিচে আমরা বসে আছি। যেই বাড়ির মালিকটি কিন্তু এখন খোলা আকাশের নিচেই বসবাস করছে। ঠিক এভাবে আরো যারা বিধ্বস্তের শিকার হয়েছে তারা সকলেই এভাবে রয়েছে। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বা কৃষি বিভাগের পক্ষ থেকে এদেরকে কোনো ধরনের সহায়তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন এইসব ভুক্তভোগী মানুষরা। অল্প সময়ের মধ্যে তাদের বিষয়টি দেখবেন জেলা প্রশাসন। এবং এই ছিল মেহেরপুর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। যাচ্ছে অন্যান্য সংবাদে। মানুষ বিক্রির দলিল, স্বর্গের সিঁড়ি, প্রাচীন নাগরী লিপি কিংবা 2 মণ ওজনের হাতের দাঁত, এমন অনেক পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে সিলেটের ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘরে। ইতিহাসের দুর্লভ স্মৃতিস্মারক থাকলেও প্রচারের অভাবে অনেকটাই লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে জাদুঘরটি। আন্তর্জাতিক জাদুঘর দিবসে পারিবারিক সেই জাদুঘরটির কথা জানিয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। দেখুন ডেস্ক রিপোর্ট। শুনে অনেকেই অবাক হন, মানুষ বিক্রি হতো অহরহ, তাও আবার দলিল করে। এও কি সম্ভব? অতীতের সেই নির্মম বাস্তবতার ঐতিহাসিক দলিল সংগৃহীত রয়েছে মতিনুদ্দিন আহমদ জাদুঘরে। সিলেট মহানগরের প্রাণকেন্দ্র হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের 5ম তলায় এ জাদুঘর। এখানে সংরক্ষিত রয়েছে দুষ্প্রাপ্য অনেক নিদর্শন। স্বর্গের সিঁড়ি, 300-400 বছর পুরনো ঘড়ি, 2000 বছর আগের স্বর্ণমুদ্রা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কামান ও গোলাবারুদ এবং অমূল্য মসলিন শাড়ি। ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা মতিনুদ্দিন আহমদ জীবদ্দশায় এসব ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক উপকরণ ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন। 1980 সালে তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা এই জাদুঘর গড়ে তুলে সংরক্ষণ করে রেখেছেন। 2015 সালে মুসলিম সাহিত্য সংসদে স্থানান্তরিত হয় জাদুঘরটি। 1000 বছর আগের বা পুরানা ওই যে শাড়ি এগুলো আছে। এরপরে হইল কি আমরা ওই যে জেনারেল উসমানি থেকে শুরু করা অনেক বিখ্যাত মানুষের ফরনের কাপড়টা পর্যন্ত এখানে আছে। কলেজ,
স্কুল বিশ্ববিদ্যালয় এইসব এলাকায় যদি একটু প্রচারের ব্যবস্থা থাকে তাইলে অনেক সুবিধা হয়, এরা আসলে দেখতে পারে। আর দুঃখজনক হলো বিদেশ থেকে অনেকেই আসে, কিন্তু আমার দেশের বিশ্ববিদ্যালয়ের লোকজন খুব কম আসে। তবে প্রচারের অভাবে জাদুঘরটি এখনো যথাযথ পরিচিতি পায়নি, যার কারণে দর্শনার্থীর সংখ্যা খুবই কম। যারা আসেন এসব সংগ্রহের ঐতিহাসিক গুরুত্বের তারা অভিভূত। আমি তো অবাক, আসলে এগুলো আমাদের সিলেটের মতো জায়গায় এই জাদুঘর আছে বা এই জাদুঘরে এই জিনিসগুলো আছে, আগে জানতাম না। আইয়া যা দেখছি কল্পনার বাইরে। সমৃদ্ধ একটা জাদুঘর, আমার মনে হয় যে আরেকটু প্রচার প্রসারণা করলে দর্শনার্থীরা এটা সম্পর্কে জানতে পারবেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আবুল কালাম কালু স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের বাম পাশ অবশ, তবু থেমে থাকেননি 50 মানুষটি। এক হাতেই কাঠ কেটে সংসার চালান। তার জীবন সংগ্রামের কথা জানিয়েছেন টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। দেখুন ডেস্ক রিপোর্ট। স্ট্রোকে শরীরের বাম পাশ অচল, একটি হাত দিয়ে কাঠ কেটে সংসার চালান ঘাটাইলের দীঘলকান্দি ইউনিয়নের বীরচারি গ্রামের আবুল কালাম কালু। কঠিন কাজের মতো এমনই কঠিন তার জীবন সংগ্রাম। ঢাকায় কাজ করতেন রাজমিস্ত্রির, আক্রান্ত হন স্ট্রোকে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি, শরীরের এক পাশ অবশ হয়ে যায় তার, কাজ হারান। তারই মাঝে জন্ম নেয় মেয়ে। সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার সাধ্যও তার ছিল না। অভাব সইতে না পেরে 5 বছরের সেই কন্যা শিশু রেখে চলে যান স্ত্রী। সন্তানের মুখে খাবার তুলে দিতে এক হাতেই কোড়াল তুলে নেন কালু। আমি প্রতিদিন কাম করি, 250-300 দেয় কত, আর কাম তো ই করা হয় না, এই জন্য এটা কম দেয়। 56 বছরের নুয়ে পড়া শরীর নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রামে ঘুরে কাজ করেন কালু। সকাল থেকে বিকেল পর্যন্ত কাঠ কাটার কাজ করে মজুরি মেলে সর্বোচ্চ 300 টাকা। ডাল ভাতের জোগাড় হলেও অর্থাভাবে বন্ধ হয়ে গেছে একমাত্র মেয়ের লেখাপড়া। ঢুকে পড়ছি, এসএসসি পরীক্ষা দিতে পারি নাই টাকার অভাবের কারণে। আমার বাবা যে গাছ কাটে এক হাত দিয়ে, আমার সেটা দেখে আমার খুব কষ্ট হয়। দয়াশীল এক ব্যক্তির কাছ থেকে ঘর ও গরু পেয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে, কিন্তু এভাবে চলবে কতদিন? গ্রামবাসীর প্রত্যাশা, সরকারিভাবে সহজসাধ্য কোনো কাজ দিয়ে আয়ের সুযোগ করে দিলে সম্মানের সাথে বাঁচতে পারে অসহায় কালুর পরিবার। কুড়াল দিয়া গাছ করে খরিচা গাই হাইরা তারপর সংসার চালাতে খুব কষ্ট হয়। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায় তাহলে ওরা একটুকা ভালোভাবে চলাফেরা করতে পারবে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও সময় হলো একটা বিরতি নেবার, ফিরে এসে আরো যা থাকছে। জাদুকাটা নদী থেকে বালু তোলার সুযোগ চেয়ে শ্রমিকদের মানববন্ধন। সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ঠাকুরগাঁওয়ের চাষিদের আলু। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। নির্বাচনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্পদের হিসেব গোপন করেছেন বললেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মৌলভীবাজারে দুদকের 175তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে জেলার 3 শতাধিক অভিযোগের মধ্যে থেকে বাছাই করে 59টি অভিযোগের শুনানি হয়। বিভিন্ন সরকারি অফিসে সেবা পেতে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগে দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন ভুক্তভোগীরা। অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন দুদক কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও 1টি বা 2টি মামলা অনুসন্ধানের জন্য রয়েছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী থেকে বালু তোলার নিষেধাজ্ঞা তুলে নিতে আবারও মানববন্ধন করেছেন শ্রমিকরা। দুপুরে নদীর 2 পাড়ে মানববন্ধন ও সমাবেশ করেন বালু শ্রমিকরা। সেখানে শ্রমিক নেতারা বলেন, জাদুকাটা নদী থেকে বালু তোলা বন্ধ হওয়ায় কয়েক হাজার বার্কি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
আর কোনো কর্মসংস্থানের সুযোগ না থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অভাব অনটনের কারণে এলাকায় চুরি ডাকাতির ঘটনাও বেড়েছে। দ্রুত সময়ের মধ্যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান তারা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় গত 1 মাস ধরে জাদুকাটা নদীতে বালু, পাথর ও কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এলাকার লাখ লাখ শ্রমিক অসহায় হয়ে গেছে। আল্লাহর রাস্তে আমরা এই নদীটা খোলা চাই, নাইলে অবস্থা খুব খারাপ হইব। আমরা তাহিরপুর থানা বা সুনামগঞ্জের ভিতরে তেমন কোনো শিল্প কারখানা নাই যে আমাদের জাদুকাটা নদী ছাড়াও যে বিভিন্ন শিল্প কারখানার মধ্যে আমরা কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারবো। কয়েকদিনের তীব্র গরমে নওগাঁয় বেড়েছে রোগমালায়। অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও বয়স্করা। হাসপাতাল ও ক্লিনিকে বাড়ছে রোগীর ভিড়। অসহ্য গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হিট স্ট্রোক সহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। নওগাঁয় 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে 29টি বেডের বিপরীতে প্রতিদিন 3 গুণ রোগী ভর্তি হচ্ছেন। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতাল থেকে মিলছে না পর্যাপ্ত ওষুধ। বেডের তুলনায় রোগীর চাপ বেশি ও ওষুধ সরবরাহ কম থাকায় রোগীদের সব ধরনের ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে স্যালাইনের সংকট, আমরা স্যালাইন পাচ্ছি না, বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। বেডের ব্যবস্থা সেরকম পাচ্ছি না, এখানে নিজেদের কিছু ওষুধ কিনে নিতে হচ্ছে এবং সরকার থেকেও কিছু পাচ্ছি। ওষুধের ভ্যারাইটিস অফ ওষুধ আছে, আসলে সব ওষুধ কোনো কোথাও থাকে না। স্যালাইন স্বল্পতা ঠিকই আছে, এটা ইডিসিএল থেকে সরবরাহ করা হয়, আসলে ওখানেও স্বল্পতা আছে। আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর সঙ্গে। স্বাগত। আবারও দেখছেন দেশের খবর। আলু উৎপাদনে দ্বিতীয় অবস্থানে উত্তরের জেলা ঠাকুরগাঁও। হিমাগার স্বল্পতায়, সংরক্ষণের অভাব আর বাজারে দাম না পাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর আলু। এতে বিপাকে পড়েছেন জেলার আলু চাষিরা। সদর উপজেলার দক্ষিণ বঠিনা গ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম এ সামাদ। সদর উপজেলার এই যে দক্ষিণ বঠিনা এলাকা, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে সারি সারি বস্তা ভর্তি, এগুলো সব হচ্ছে কৃষকের উৎপাদিত আলু। এবং এই এলাকায় আমরা বেশ কয়েকটি জায়গায় দেখেছি যে এরকম বস্তায় বস্তায় এবং স্তূপে স্তূপে কিন্তু কৃষকের আলু নষ্ট হয়ে যাচ্ছে। দেশের মুন্সিগঞ্জের পরেই কিন্তু ঠাকুরগাঁয়ের অবস্থান। ঠাকুরগাঁয়ে আলু উৎপাদন বরাবরই অনেক ভালো হয়ে থাকে এবং গেল বছর এবং গেল 2-4 অর্থ বছরে যে পরিমাণ আলুর আবাদ হয়েছে, এই অর্থ বছরে 7,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে এবং 8 লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। কৃষি অফিস জানিয়েছে যে বিগত যে কয়েকটি বছর রয়েছে তার মধ্যে বেশি উৎপাদিত এবারে ঠাকুরগাঁয়ে যারা আলু চাষী রয়েছেন তারা আলু উৎপাদন করেছেন। এবারে তারা সেই আলুটা সংরক্ষণ করবার না কারণে এবং হিমাগারে জায়গা সংকুলন হবার কারণে কিন্তু তারা আলুটা সংরক্ষণ করতে পারেনি এবং যার শেষ পরিণতি হয়েছে যে তাদের আলুগুলো নষ্ট হয়ে গিয়েছে। এবং এই স্তূপে স্তূপে কৃষকের যে আলুর লাভের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তারা বলছেন যে এইরকম তারা এবারে তাদের যে ঋণ করে বা যে পরিমাণ ক্ষয়ক্ষতি করে তাদেরকে আলুর আবাদ করতে হয়েছে, এই আলুর আবাদের জন্য তারা যেমনি ভাবে ঋণে পড়েছে, অন্যদিক দিয়ে সামনে যে তারা কৃষিটা করবেন, এই কৃষিও কিন্তু তারা দুচোখে হতাশা দেখছেন যে সেটি তারা করতে পারবেন। আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে এবং স্থানীয় এলাকাবাসী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই কৃষকদেরকে যদি ফাইন্ড আউট করে যদি প্রণোদনার আওতায় আনা হয়, তবেই কিন্তু এই কৃষকরা আগামীতে এই স্বাবলম্বী হতে পারবেন বা এই হাই হতাশা তাদের কেটে উঠবে। অন্যদিকে কৃষি অফিসকে আমরা বলেছিলাম, তারা বলেছিলেন যে আলুর আবাদ অধিক পরিমাণ বেশি হবার কারণে এবং সংরক্ষণ না হবার কারণে তারা এটি করেছেন। তারা বলছেন যে যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তারা প্রণোদনার আওতায় নিয়ে আসবেন। দর্শক, সিলেটের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে শুরু হয়েছে 706তম পবিত্র ওরস মোবারক। 2 দিনব্যাপী আয়োজনে দেশ বিদেশের হাজারো ভক্ত অনুরাগী ভিড় জমিয়েছেন পুণ্য লাভের আশায়। বিস্তারিত জানতে এই মুহূর্তে মাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। এই ওরস শরীফ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। যে উরুস মোবারক শুরু হয়েছে, সেই উরুস মোবারক এখনো চলছে, আজকে প্রথম দিন চলছে এবং আমরা সকাল থেকেই দেখেছি আসলে উরুস মোবারকে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্ত মুরিদানরা এখানে এসেছেন এবং তারা মাজারে এসে কিন্তু তারা মাজার জিয়ারত করছেন এবং ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা পালন করছেন। একই সঙ্গে কিন্তু এই মাজার এলাকায় কিন্তু 2 দিন ব্যাপী যে উরুস মুবারক অনুষ্ঠিত হচ্ছে, সেই উরুস মুবারককে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং সকাল থেকেই আমরা দেখেছি যে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসে তারা গিলাফ চড়াচ্ছেন এবং যে
বিভিন্ন রকমের যে আনুষ্ঠানিকতা সেগুলো তারা করছেন। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1271 সালের 25শে মে ইয়ামেনে জন্মগ্রহণ করেন এবং ইসলামের প্রতি তার গভীর ভালোবাসা এবং আধ্যাত্মিকতার সাধনের জন্য তিনি আসলে তুরস্ক এবং মক্কা মদিনা এবং ইরাক থেকে ইরাক হয়ে কিন্তু তিনি বাংলাদেশে আসেন এবং তিনি এখানে এসে কিন্তু সিলেট অঞ্চলেই কিন্তু তিনি তার ইসলাম প্রচার আসলে তিনি শুরু করেন। এবং সবকিছু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 2 দিন ব্যাপী যে উরুস মুবারক হয়েছে, সেই উরুস মুবারককে কেন্দ্র করে কিন্তু মাজার কর্তৃপক্ষ কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু সিন্নি থেকে নিয়ে আরো বিভিন্ন রকমের প্রস্তুতি নিয়েছে। এবং আজকে প্রথম দিন উরুসের চলছে এবং এই উরুসের প্রথম দিনেই কিন্তু দেশি বিদেশি অনেক ভক্ত মুরিদানরা এসেছেন এবং আমরা এখানে প্রবাসীদেরকেও দেখেছি। তারা বলছেন যে এখানে এসে আসলে তাদের যে আধ্যাত্মিক যে প্রশান্তি, সেই প্রশান্তিটাই পান এবং সেটি নিয়েই কিন্তু তারা ফিরবেন। তো এই ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ফাংশন থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেটের ঐতিহ্যবাহী উরুস মোবারকের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মাহিম। শেষ করব দেশের খবর, তবে তার আগে আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। 30 মিনিটের কালবৈশাখীতে লণ্ডভণ্ড মেহেরপুর, আহত অন্তত 11। লোকচক্ষুর আড়ালে সিলেটের এক সমৃদ্ধ জাদুঘর, রয়েছে মানুষ বিক্রির দলিল, স্বর্গের সিঁড়ি। স্ট্রোকে অচল শরীর, এক হাতে চলছে কালোর জীবন সংগ্রাম। জাদুকাটা নদী থেকে বালু তোলার সুযোগ চেয়ে শ্রমিকদের মানববন্ধন। সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে ঠাকুরগাঁওয়ের চাষিদের আলু। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য